দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম রাজনীতি ও গোষ্ঠীদ্বন্দ্বে খুনোখুনি। এটি নরসিংদীর খুনের পরিসংখ্যান নিয়ে প্রথম আলোর বিশেষ প্রতিবেদন। অনুসন্ধানে এই প্রতিবেদনে বলা হচ্ছে 5 দশক ধরে চলমান এই খুনে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারের জের, জমিজমা নিয়ে বিরোধ, পারিবারিক কলহ সহ নানা তুচ্ছ কারণে খুনোখুনির ঘটনা ঘটেছে। পুলিশের হিসেবে গত 20 বছরে ওই জেলায় খুন হয়েছেন প্রায় 1,500 মানুষ। প্রথম আলোর দ্বিতীয় শিরোনাম অভ্যুত্থানের পর নতুন শুরুর সুযোগ কি হাতছাড়া হচ্ছে? দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনের অনুবাদ এটি। এই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা দিক উঠে এসেছে দ্য ইকোনমিস্টের গত বৃহস্পতিবারের একটি প্রতিবেদনে। এই প্রতিবেদনে বলছে সংহতির চেতে প্রতিপক্ষকে আক্রমণের ঘটনা ঘটেছে বেশি, যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না, সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন আছে। এরকম নানা ইস্যু নিয়ে দ্য ইকোনমিস্টের এই প্রতিবেদনটি অনুবাদ করে ছাপিয়েছে প্রথম আলো তাদের প্রথম পাতাতেই। পত্রিকাটির অন্য আরেকটি শিরোনাম সামাজিক ব্যবসা বদলে দিতে পারে বিশ্বকে। এই শিরোনামে প্রথম আলোর যে খবর সেটি গতকাল প্রধান উপদেষ্টা সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বলেছেন, সেটিকেই প্রথম আলো তাদের প্রথম কলামে ছাপিয়েছে। বাংলাদেশ থেকে স্থলপথে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। এক কলামের এই প্রতিবেদনে প্রথম আলো বলছে এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। গতকাল এই নিষেধাজ্ঞাটি জারি করা হয়, এমনটা বলা হয়েছে এই প্রতিবেদনে। তৃতীয় দিনেই শেষের সামনে বাংলাদেশ। কলম্বো টেস্ট নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে এর আগের দুটি ইনিংসে বাংলাদেশ 247 ও 115 করেছে 6 উইকেটে, আর শ্রীলঙ্কা প্রথম ইনিংসেই করেছে 458। প্রথম আলো শেষ পাতার খবর 3 গুণের বেশি বন্দী, জমি পাওয়া যাচ্ছে না নতুন কারাগারের। এটি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নিয়ে তাদের প্রতিবেদনে এই খবরে বলা হচ্ছে অতিরিক্ত বন্দীদের স্বল্প জায়গায় রাখতে গিয়ে নানান রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বরিশাল বিভাগে আরও 107 জন আক্রান্ত। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বাংলাদেশের, সেটি হচ্ছে বরিশাল বিভাগে, এবং সেখানে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 4165 জন এ বছরে। মালয়েশিয়ায় 36 বাংলাদেশি গ্রেপ্তার। এক কলামের এই প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে মালয়েশিয়ায় গতকাল এসব বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় উগ্র জঙ্গিবাদী আন্দোলনের সাথে জড়িত থাকার অভিযোগে। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন সরকার বলছে সম্ভাবনা, দলগুলোর সন্দেহ। এটি চট্টগ্রামের নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে তাদের প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরের যতগুলো টার্মিনাল রয়েছে তার মধ্যে নিউমোরিং টার্মিনাল সবচেয়ে কার্যকর, এবং মোটামুটিভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে যতগুলো কন্টেনার হ্যান্ডলিং হয় তার 40% বেশি হয় এই নিউমোরিং টার্মিনাল নিয়ে। এবং সমকালের প্রতিবেদনে বলা হচ্ছে সোনার হরিণ হিসেবে পরিচিত এই টার্মিনাল ঘিরেই এসেছে বিদেশি বিনিয়োগের প্রস্তাব। সমকালের দ্বিতীয় শিরোনাম সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে। এটি গতকাল সামাজিক ব্যবসা দিবসে প্রধান উপদেষ্টা বলেছেন সাভারের একটি অনুষ্ঠানে, সেটি সমকাল তাদের দ্বিতীয় শিরোনাম করেছে। কঠোর অবস্থানে সরকার, আন্দোলনকারীরা অনড়। এনবিআর অচলাবস্থা নিয়ে সমকালের এই প্রতিবেদনে বলা হচ্ছে এনবিআর সংস্কার এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে, এবং একদিকে বোর্ড বলছে কর্মস্থলে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেওয়া হবে, অন্যদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলছে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর চলবে। মালয়েশিয়া জঙ্গি সন্দেহে 36 বাংলাদেশি আটক। এই খবরে সমকাল বলছে চলতি সপ্তাহে এই 36 জনকে আটক করা হয়েছে, এবং ইসলামিক স্টেটের চরমপন্থায় বিশ্বাস এবং সহিংস মতাদর্শের উপর ভিত্তি করে গঠিত উগ্রবাদী জঙ্গি আন্দোলনের সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানে $30 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। এক কলামের এই প্রতিবেদনে সমকাল জানাচ্ছে ইরানে বেসামরিক জ্বালানি উৎপাদনকারী পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে $3000 কোটি বিনিয়োগের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। সমকালের শেষ পাতার খবর 5 মাসের চেয়ে বেশি রোগী জুনের 27 দিনে। ডেঙ্গুর প্রকোপ নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে জুন মাসের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে ইউকে অনুরোধ করবে ইউক্রেন। এই প্রতিবেদনে জানা যাচ্ছে রাশিয়া থেকে বাংলাদেশ যে গম আমদানি করতে যাচ্ছে সেখানে রাশিয়া ইউক্রেন থেকে চুরি করা গম মিশিয়েছে এমন অভিযোগ এনে ইউক্রেনে ব্যবস্থা নিতে যাচ্ছে। মাইনে 6 মাসে 9 জনের পা বিচ্ছিন্ন। সমকালের শেষ পাতায় নাইক্ষ্যংছড়ির সীমান্ত নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গত 6 মাসে 9 বাংলাদেশি ও রোহিঙ্গার পা বিচ্ছিন্ন হয়েছে, এবং সবশেষ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম চালের বাজারে পুরনো ভূত। এই খবরে বলা হচ্ছে মিলেমিশে চালের দাম বাড়াচ্ছেন ধান ও চালের ব্যবসায়ীরা। কেজিতে দাম বেড়েছে 8 টাকা। টিসিবির হিসেব বলছে গত বছরের চেয়ে দাম কেজিতে 7 টাকা বেশি। কৌশলের গ্যারাকলে নির্বাচন। দেশ রূপান্তরের দ্বিতীয় এই শিরোনামে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে বিএনপি ইলেকশন চাইছে। বিএনপিকে শান্ত রাখার নীতি নিয়েছে সরকার, এবং ভোটের হিসেবে সব দলই নিজস্ব সুবিধা দেখছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের।
এই প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প যে খবর দিয়েছিলেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের স্বার্থে নতুন গঙ্গা চুক্তির চিন্তা। দেশ রূপান্তরের এই প্রতিবেদন বলছে, বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর 1 বছর বাকি। এরই মধ্যে নতুন চুক্তি, যেটি নয়াদিল্লি নিজেদের স্বার্থের ভিত্তিতে করতে চায়, তার পরিকল্পনা শুরু করেছে ভারত। স্থলপথে বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। এক কলামের এই প্রতিবেদনে বলছে, বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কিছু পাটজাত পণ্য ও বোনা কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এবার আম যাচ্ছে না বিদেশে। দেশ রূপান্তরের শেষ পাতার এই খবরে বলা হচ্ছে, কার্গো বিমান সমস্যা, সনদ প্রক্রিয়ার জটিলতা, পর্যাপ্ত হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট না থাকা এবং প্যাকেজিং হাউসের অভাবে এই সংকটে পড়েছেন আম রপ্তানিকারকেরা। থানা থেকে লুটের অস্ত্রে খুন, ডাকাতি, ছিনতাই। চট্টগ্রাম থেকে পাঠানো এই প্রতিবেদনে দেশ রূপান্তর বলছে, চট্টগ্রামের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদন, আতঙ্কে 3 নির্বাচনের কুশলীরা। এই খবরে বলা হচ্ছে, সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের পর আতঙ্কে রয়েছেন বিগত 3 সংসদ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা। বন্দুকের মুখে মুসলমানদের পাঠাচ্ছে ভারত। এএফপির এই প্রতিবেদনে বলা হচ্ছে, কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। ডলার রেটে ঋণ ঝুঁকিতে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় 2 কলামের এই প্রতিবেদনে বলা হচ্ছে, বাজেট সহায়তা ও প্রকল্পের নামে ঢালাওভাবে নেওয়া বিদেশি ঋণ এখন সরকারের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ফের আসছে নতুন শিক্ষা কারিকুলাম। বাংলাদেশ প্রতিদিন এই প্রতিবেদনে বলছে, দেশের শিক্ষা ব্যবস্থায় ফের আসছে নতুন কারিকুলাম। 2027 সালে এই কারিকুলাম বাস্তবায়ন শুরুর পরিকল্পনা রয়েছে। পত্রিকাটির শেষ পাতার খবর, কাজে ফেরেননি 187 পুলিশ। এই প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের 11 মাস পার হলেও এখনও নিখোঁজ 187 জন পুলিশ সদস্য, যে কারণে চালের বাজার অস্থির। প্রশ্নবোধক এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন বলছে, ঈদ উল আজহার পর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে চালের বাজারে ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। বিশেষ করে মিনিকেট চালের দাম কেজি প্রতি 5 থেকে 6 টাকা বেড়েছে। 3 রুটে দেশে আসছে হেরোইন। এই খবরে বলা হচ্ছে, উত্তরের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে মাদক এবং এই সময়ে সবচেয়ে বেশি আসছে হেরোইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া দিয়ে মূলত হেরোইন ঢুকছে দেশে। দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদন, রেলের উন্নয়নে সাগর চুরি। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগ আমলের 15 বছরে রেলের উন্নয়নের নামে রীতিমতো সাগর চুরি হয়েছে। 7,000 কোটি টাকার ইঞ্জিন, কোচ এবং যন্ত্রাংশ কেনা হয়েছে এই সময়ে। প্রধান উপদেষ্টা সিসি 1-to-1 বৈঠক। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের বার্তা, ধারণা বিএনপির। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের একান্ত বৈঠক হয়েছে এবং এ বৈঠকে কি হয়েছে তা সবার সামনে স্পষ্ট করার তাগিদ দিয়েছে বিএনপি, এমনটা বলা হচ্ছে এই প্রতিবেদনে। এনবিআরের সবাইকে কাজে যোগ দেওয়ার নির্দেশ, কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা। এই প্রতিবেদনে যুগান্তর বলছে, দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং সেবা কার্যক্রম সচল রাখা সহ জাতীয় স্বার্থে এনবিআরের সব কর্মকর্তা কর্মচারীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার এবং অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্টো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংস্কার ঐক্য পরিষদ। প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে, যার শিরোনাম, প্রক্সি ভোটের বিপক্ষে বিএনপি, জামাত, এনসিপি। এই প্রতিবেদনে বলা হচ্ছে, এমন ভোটদানের বিপক্ষে মতামত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল এবং এখন অনলাইন ভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতিতে ঝুঁকছে ইসি। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, বিএনপির নজর নির্বাচনে, পা ফেলছে সাবধানে। এই খবরে বলা হচ্ছে, লন্ডন বৈঠকের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে আপাতত কোনো সংশয় দেখছে না বিএনপি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ধরেই পরিকল্পনা সাজাচ্ছে দলটি। আলোচনায় প্রস্তুত ভারত, স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা। এই শিরোনামে আজকের পত্রিকার যে খবর তাতে বলা হচ্ছে, অনুকূল পরিবেশে ভারত বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। নামের ভুলে বেতন বন্ধ 5,000 শিক্ষক কর্মচারীর। এমপিওভুক্ত প্রতিষ্ঠান নিয়ে আজকের পত্রিকার এই প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের পরও বেতন পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5,000 শিক্ষক কর্মচারী। খাল দূষণকারী কারখানা পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। এই খবরে বলা হচ্ছে, শ্রীপুরে এক্স সিরামিক্স লিমিটেড নামে একটি কারখানা কর্তৃপক্ষ এমন সনদ পেয়েছে। তাদের বিরুদ্ধে নদী দখল ও দূষণের অভিযোগ রয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, এরকম কিছু প্রমাণও তারা পেয়েছে। আর পরিবেশবাদীদের প্রশ্ন, দূষণের অভিযোগের প্রমাণ থাকার পরও এই কারখানা কিভাবে সম্মাননা পায়। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন, বৃহত্তর জোট গঠনের পথে ইসলামী দলগুলো। এই খবরে বলা হচ্ছে, আসছে সংসদ নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলো একক প্রার্থী ঘোষণা করতে চায় এবং সেজন্য নির্বাচনী জোট কিংবা বৃহত্তর সমঝোতার পথে এগোচ্ছে দলগুলো।
মশা মারতে 154 কোটি খরচ করেও সুফল নেই। এই খবরে বলা হচ্ছে, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আপাতত স্বস্তির সুযোগ নেই। থেমে থেমে বৃষ্টি, মশা নিধনে জোর না দেওয়ার কারণে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠক নিয়ে কানাঘুষা। এই শিরোনামে কালবেলার যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানান ধরনের আলোচনা চলছে। লন্ডন বৈঠকের পর গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সিইসি। বিএনপি বলছে, তাদের এই বৈঠকের আলোচ্য জনগণের সামনে পরিষ্কার করা উচিত এবং পাশাপাশি কবে জাতীয় নির্বাচন হবে তার দিনক্ষণ চূড়ান্ত করে ঘোষণাও দেওয়া উচিত। বদলে যাওয়া ইরানে খামেনির সামনে নতুন চ্যালেঞ্জ। এই খবরে বলা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরান এক নতুন রূপে আবির্ভূত হয়েছে এবং ইরান জুড়ে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এই ঐক্য বা এই শান্তির আবরণ শিগগিরই গভীর সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে এবং এর ফলে 3.5 দশকেরও বেশি সময় ধরে ইরানে যে কর্তৃত্ব বজায় রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি এখন নানা ধরনের নতুন এবং বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়তে পারবেন বলেও এই প্রতিবেদনে বলা হচ্ছে।